আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ চৌধুরী, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, হোসেন আহমেদ চৌধুরী, সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে সৃষ্টিকর্তার ইচ্ছায় সুস্থ এবং ভালো আছো। আজকের আমাদের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমাদের অনলাইন ক্লাসের আলোচনার বিষয় তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে নবম অধ্যায়ের বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারী অধিকার নিয়ে। আমরা বিগত ক্লাসে বাংলাদেশের প্রবীণ ব্যক্তি এবং প্রবীণ ব্যক্তির অধিকার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব নারী অধিকার নিয়ে এবং নারী অধিকারের বিভিন্ন বিষয়গুলো নিয়ে। যারা আগের লেকচারটি দেখোনি তারা আগের লেকচারটি দেখে প্রবীণ ব্যক্তি এবং প্রবীণ ব্যক্তির অধিকারগুলো সম্পর্কে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল সেই প্রশ্নগুলো সম্পর্কে একটু ধারণা নিয়ে আসো। আমাদের আজকের পাঠের আলোচনার বিষয় নারী অধিকারের ধারণা এবং বাংলাদেশের সমাজে নারীর অবস্থান, অধিকার, পরিস্থিতি নিয়ে। নারী অধিকারের ধারণা নিয়ে আলোচনা করতে হলে আমাদের প্রথমে অধিকার সম্পর্কে জানতে হবে। তো সমাজের সদস্য হিসেবে আসলে নারী পুরুষ সবারই কিছু সুযোগ সুবিধা, নির্দিষ্ট সুযোগ সুবিধা থাকা দরকার, নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে। নারী অধিকার বলতে বোঝানো হচ্ছে নারীর জন্য প্রদত্ত সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। নারীর অধিকারটাও মানবাধিকারের পর্যায়ে পড়ছে। 1948 সালের 10 ডিসেম্বর মানুষের এই সকল অধিকারগুলোকে স্বীকৃতি দিয়ে জাতিসংঘ মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র জারি করেছিল। এই ঘোষণাপত্রে জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, আর্থিক অবস্থা ভেদে বিশ্বের সব দেশের সব জাতির মানুষের জন্য এই অধিকারগুলো পাওয়ার ঘোষণা জারি করা হয়েছিল জাতিসংঘ কর্তৃক। তো আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে এই অধিকারগুলো সম্পর্কে জেনেছিলাম। তো এদের মধ্যে যে একটা অধিকারের কথা বলা হয়েছিল তা হচ্ছে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। নারীর জন্য বিভিন্ন ধরনের অধিকার সংরক্ষণের কথাও বলা হয়েছিল। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, নানা ক্ষেত্রে আসলে জাতিসংঘ নারীদের জন্য অনন্য ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের সংবিধানেও নারী অধিকার নিয়ে আলাদাভাবে কথা উল্লেখ করা রয়েছে। বাংলাদেশের সংবিধানে নারীদের প্রতি বৈষম্য দূর করার কথা বলা হয়েছে, কিন্তু বাস্তব আমাদের জানতে হবে যে আমাদের সমাজে বর্তমানে নারীরা কি অবস্থায় রয়েছে এবং কি অবস্থায় তাদের থাকা দরকার ছিল। তো আমাদের সমাজে চাইলে কিন্তু নারী আর পুরুষ এই অধিকারটা, সম অধিকার নিশ্চিত করা কোনো একটা কঠিন বিষয় নয়। সেজন্য আমাদের যেটা করতে হবে, আমাদের সকলকে আমাদের অধিকারগুলো সম্পর্কে, নারীদের অধিকারগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে এবং সাম্যতা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে দায়িত্ব পরায়ণশীল হতে হবে। কিন্তু বাস্তবে আমাদের দেশে নারী অধিকার বঞ্চিত হওয়ার মূল কারণটা হচ্ছে অধিকাংশ লোকেরই এই নারীদের অধিকার সম্পর্কে ধারণা নেই এবং সেই সম্পর্কে যা যা করা দরকার সেই তা করার বিষয়টা নিয়ে কারো দায়িত্বশীলতা নেই। আলোচনার এই পর্যায়ে আমরা আজকে বাংলাদেশের সমাজে নারীর অবস্থান আর অধিকার পরিস্থিতি নিয়ে জানবো। তো নানা দিক থেকে বাংলাদেশের নারীরা পুরুষের তুলনায় আসলে পিছিয়ে রয়েছে। আমরা সেটা অর্থনৈতিক ক্ষেত্রে বলি, সামাজিক ক্ষেত্রে বলি, সাংস্কৃতিক ক্ষেত্রে, নানা ক্ষেত্রে দেখা যাচ্ছে অধিকার থেকে বঞ্চিত আজও এই যুগে এসে। তো বিভিন্ন বৈষম্য বঞ্চনার শিকার হতে হয়। তো অনেক পিতামাতাই কন্যা শিশুদেরকে বোঝা হিসেবে দেখেন, পুত্র সন্তানদেরকে আশীর্বাদ হিসেবে দেখেন। তো ওনারা ধারণা করেন যে ছেলে বড় হয়ে উপার্জন করে খাওয়াবে, সংসারের হাল ধরবে, কিন্তু মেয়েরা বিয়ের পর স্বামী বা শ্বশুর বাড়ি চলে যাবে। উপরোক্ত তাদেরকে বিয়ে দিতে গিয়ে আরো পিতামাতার অনেকটা খরচ হয়ে যাবে। এই মনোভাব পোষণ থেকেই পিতামাতা দেখা যায় কন্যা সন্তানের তুলনায় ছেলে সন্তানদের বেশি গুরুত্ব দিতে থাকেন। এরপরও এত দেখা যাচ্ছে পিছিয়ে পড়ার ভিড়েও উন্নতি আমাদের সমাজে কিছু কিছু দেখা যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটেছে নারীদের প্রতি। মেয়েরাও ছেলেদের মতো সমানভাবে বাবা মা, পরিবার, সমাজের দায়িত্ব বর্তমানে নিতে এগিয়ে আসছে।
তো সমাজে নারীকে তার প্রাপ্য অধিকার দিতে দেখা যাচ্ছে এখনো অনেকেই প্রস্তুত নয়। আমাদের সংবিধানে সরকারি বিভিন্ন বিধিবিধানে নাগরিক হিসেবে নারীকে পুরুষের পাশাপাশি সমান অধিকার দেওয়া হয়েছে। চাকরি বলি, আমরা বিভিন্ন কর্মক্ষেত্র বলি, সব ক্ষেত্রে তাদের অধিকার সমান। কিন্তু বাস্তব জীবনে দেখা যায় যে অনেক ক্ষেত্রে নারীরা সব জিনিসগুলো থেকে বঞ্চিত হয়ে যায়, নানা বৈষম্য বঞ্চনার শিকার হয়। ছেলে সন্তানদের পড়াশোনার প্রতি যতটুকু আগ্রহ বাবা মার ক্ষেত্রে দেখা যায়, মেয়েদের ক্ষেত্রে ততটা দেখা যায় না। বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোর কথা উল্লেখ করতে হয়, সেখানে খুব কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। ভালো ছাত্রী হয়েও দেখা যায় প্রাথমিক স্তরের বেশি মাধ্যমিক হচ্ছে এসএসসি বেশি পড়াশোনা আসলে তারা সুযোগ পায় না। এসএসসি তো খুব কমই পায়, দেখা যায় ক্লাস 5 পর্যন্ত পরে 6-7 পরে এরপরে বিয়ে দিয়ে দিচ্ছে। আর না নারীদের প্রতি তো শারীরিক মানসিক নির্যাতনের ঘটনাগুলো রয়েছেই। তো এই হচ্ছে আমাদের আসলে বাংলাদেশে বর্তমানে সমাজে নারীর অবস্থান এবং তাদের অধিকারগুলো নিয়ে। তো এই আলোচনা থেকে তোমরা স্ক্রিনে দেখা কাজটা দেখতে পাচ্ছ, সমাজে নারীর ভূমিকা কেন গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করা। এটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে, তো তোমরা এই জিনিসটা নিজেরা সুন্দর করে সাজিয়ে আমাদের আলোচনা থেকে লেখার চেষ্টা করবা। আর অবশ্যই তোমাদের যে কাজগুলো দেওয়া হয় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো যদিও তোমরা জানো অটো পাস দিয়ে দেওয়ার একটা বিষয় আছে, তো অটো পাস দিয়ে দেওয়ার পরও তবুও বেসিক গুলো ক্লিয়ার করার জন্য, পরবর্তী ক্লাসে বেসিক গুলো ক্লিয়ার করার জন্য তোমাদের এই পড়াগুলো প্রতি মনোযোগ দিতে হবে, গুরুত্ব সহকারে অনলাইন ক্লাসগুলো করতে হবে। আর তোমাদের রোল, নাম, শাখা, শ্রেণীগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে তোমাদের উপস্থিতিটা নিশ্চিত করবা। এর পরবর্তী পার্টে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, বাংলাদেশের নারী অধিকার সমূহ এবং নারী অধিকারের গুরুত্ব। তো আমরা পয়েন্ট আকারে স্ক্রিনে দেখতে পাচ্ছি বাংলাদেশের যে নারী অধিকার সমূহ কি কি বিষয়গুলোকে আসলে আমরা নারী অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। 1 নম্বরে যা বলা হচ্ছে, সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার থাকতে হবে। আর জাতীয় জীবনে 2 নম্বর পয়েন্টে যেটা, জাতীয় জীবনে সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার অধিকার। আইনের চোখে নারী পুরুষ সমান এবং সমান আশ্রয় লাভের অধিকারী। 4 নম্বর পয়েন্ট উল্লেখ করা হয়েছে, বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশ কিংবা কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে সকলের সমান সুযোগ নেওয়ার অধিকার থাকবে। এর পরবর্তী পয়েন্টে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি লাভে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে এবং এক্ষেত্রে কোনো বৈষম্য করা যাবে না। পুরুষ বেশি নিয়ে নারী কম নিয়ে দুজনের এখানে দেখা যাচ্ছে সমান অধিকার দিতে হবে। এবং নারীর ব্যক্তি স্বাধীনতার অধিকারটা, যে আসলে একটা পুরুষ যা যা করতে পারে তা নারীরও তা তা করার অধিকার সম্পর্কে বাংলাদেশের নারী অধিকার সমূহের পয়েন্টের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই পয়েন্টগুলো একটু মনে রাখবা। এই পয়েন্টগুলো দেখা যাচ্ছে প্রশ্ন আকারে থাকতে পারে, প্রশ্ন হতে পারে বাংলাদেশের নারী অধিকার সমূহ কি কি। তো সেই ক্ষেত্রে তোমরা এই প্রশ্নের উত্তরে এই পয়েন্টগুলো লিখে দিতে পারো। এর পরবর্তী আমাদের আলোচনার বিষয় বাংলাদেশে নারী অধিকারের গুরুত্ব। বাংলাদেশে আসলে নারী অধিকারটা কেন এত গুরুত্বপূর্ণ। তো আমরা তো এটা জানি, বাংলাদেশের যে মোট জনসংখ্যা রয়েছে তার অর্ধেক হচ্ছে নারী। তো এই অর্ধেক জনসংখ্যাকে আসলে বৃহৎ একটা অংশকে পেছনে রেখে বা অধিকার বঞ্চিত রেখে কখনোই আমাদের দেশে উন্নয়ন সম্ভব নয়। তো নারী জাগরণের অগ্রদূত বাংলাদেশে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, উনি নারী ও পুরুষকে একটা গাড়ির 2টা চাকার সাথে তুলনা করেছেন। একটা গাড়িতে যেমন 2টা চাকা সমানভাবে না চললে গাড়িটা আগাতে পারে না, ঠিক একটা দেশেও নারী পুরুষ সমানভাবে যদি তাদের কার্যক্রম পরিচালনা না করে, তাদের অধিকারগুলো থেকে বঞ্চিত হয়, তাহলে আসলে এই দেশটা উন্নয়নের এগিয়ে যেতে পারে না। তো নারীরা শুধু মা, বোন, কন্যা, ভাবি, চাচি, ফুফু এই বিভিন্ন ভূমিকাগুলো পালন করছেন না, পাশাপাশি সংসার পরিচালনার গুরু দায়িত্ব, অতিরিক্ত সন্তান লালন পালনের দায়িত্বগুলো নারীকে করতে হচ্ছে। গৃহস্থালী কর্মসম্পাদনের সনাতনী ভূমিকার পাশাপাশি বিভিন্ন উপার্জনক্ষম কাজকর্ম করছে। বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন গার্মেন্টস সহ শিল্প কারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, প্রকৌশল, চিকিৎসা সহ সব ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর তাদের রাখতে দেখা যাচ্ছে। তো এই যে অর্ধেক অংশ নারী সমাজকে যদি শিক্ষা, প্রশিক্ষণ, চলাফেরার প্রকার সুযোগ সুবিধা দেওয়া হয়, বিভিন্ন ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এতে আসলে আমাদের সমাজ, দেশের উন্নয়ন হবে, নারীদের মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে বিবেচিত হবে এবং পরিবার এবং সমাজের প্রতি যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে রাষ্ট্র গঠনে কার্যকর ভূমিকা তারা পালন করতে পারবে। তো এটা থেকে আমরা বলতে পারতেছি দেশ সেবা, রাষ্ট্র ও বিশ্বের কল্যাণ উন্নয়নের জন্য নারী অধিকারের একান্ত অপরিহার্য। তো নারী অধিকার এবং সর্বক্ষেত্রে থাকা অবলম্বন হওয়ার জন্য নারী অধিকারের বিষয়টি আজকে এত বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
তো নারীরা যাতে পরিপূর্ণভাবে তাদের অধিকারগুলো ভোগ করতে পারে, সুষ্ঠুভাবে নিজেদের গড়ে তুলতে পারে, সে কারণেই নারী অধিকারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো নারী অধিকারের কথা বলতে গিয়ে নারী অধিকার যে আমাদের জাতি গঠনের সাথে কিভাবে জড়িত সেটা বলতে গিয়ে ফরাসি সেনাপতি আর রাষ্ট্রনায়ক নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন যে আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। তো এই বিষয় থেকে আসলে এই দিকে থেকেই বোঝা যায় তিনি নারী অধিকারের প্রতি কতটা গুরুত্ব উল্লেখ করেছেন এটা জাতির গঠনে, রাষ্ট্র গঠনে। তো আমাদের এই আলোচনা থেকে দেখা যে কাজটার কথা বলে করছি, বাংলাদেশের নারী অধিকার সমূহ লিখো, সেই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করবা যে আলোচনাগুলো করেছিলাম। এবং লেকচারের যদি তোমাদের কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের সমস্যার কথা লিখে জানাবা, আর তোমাদের রোল, নাম, শ্রেণী, শাখা কমেন্ট বক্সে লিখে তোমাদের উপস্থিতিটা নিশ্চিত করবা। আলোচনার আজকের আমাদের এই পর্যায়ে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশে নারী অধিকার প্রতিষ্ঠায় সুপারিশ আর পদক্ষেপ সমূহ। তো বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের যে সমান অধিকার সেটা স্বীকৃতি দেওয়া হয়েছে এবং নারীর প্রতি বৈষম্য বিলোপ সংক্রান্ত জাতিসংঘ সনদেও এই সমান অধিকারের কথা বলা হয়েছে। তো সমান অধিকার বলতে পরিবার, সমাজে, রাষ্ট্রে সর্বস্তরে জাতীয় জীবনে পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকারের কথাই বোঝানো হয়েছে। তো শুধু যে ভোট প্রদান করতে গেলে অথবা নির্বাচনে দাঁড়াতে গেলেই নারী পুরুষ সমান অধিকার হবে সেটা নয়, একেবারে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জাতীয় জীবনে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা, চাকরি বা কর্মসংস্থান, বেতন, মজুরি সব ব্যাপারে নারী পুরুষ সমান অধিকার লাভের সুযোগ সৃষ্টি করতে হবে। কোনো অবস্থাতেই নারীর প্রতি বৈষম্য বা অবহেলা করা যাবে না, এই বিষয়টা আমাদের নিশ্চিত করতে হবে। তো নারীর প্রতি বৈষম্য দূর আর সমান অধিকার নিশ্চিত করতে সরকার কতগুলো বিশেষ ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে আমরা যে বিষয়গুলো আমাদের উল্লেখ করা হয়েছে, উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ, তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা, সন্তানের নামের আগে আগে যেখানে শুধু পিতার নাম উল্লেখ করা হতো সেখানে পিতা মাতা দুজনের নামই উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। নারী নির্যাতন আর এসিড সন্ত্রাস রোধে সরকার কঠোর আইন প্রবর্তন করেছে। নারীর মাতৃত্বকালীন ছুটির সময় বাড়িয়ে আগে যেখানে 3 মাস ছিল সেখানে এখন 6 মাস করা হয়েছে। তো এই পরিবর্তনগুলো করার কারণে এখন নারীরা এটার সুফল পেতে শুরু করেছে। তো সমাজে শিক্ষার বিস্তার আর সচেতনতা সৃষ্টি ছাড়া আসলে অবস্থার পুরোপুরি পরিবর্তন ঘটানো সম্ভব হবে না, এবং নারীরা যাতে তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে সেটা স্পষ্ট প্রমাণ থাকবে বিভিন্ন সভা, সমিতি, সংগঠনে তাদের অংশগ্রহণ তাই প্রমাণ হিসেবে আসলে পরিগণিত হবে। আমাদের এই আলোচনাগুলো থেকে স্ক্রিনে দেখা 2টা কাজ দেখতে পাচ্ছ যে নারীর অধিকার অর্জনের পথে যে বাধাগুলো রয়েছে সেগুলো তোমাদের চিহ্নিত করতে বলা হয়েছে, এবং নারীর অধিকার প্রতিষ্ঠা তাদের অবস্থার উন্নয়নে সরকারের গ্রহণ করা যে পদক্ষেপগুলো আমরা সর্বশেষ যে প্যারায় পদক্ষেপগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম সেগুলা উল্লেখ করার কথা বলা হয়েছে। এগুলো সবগুলো সৃজনশীল প্রশ্নের সমন্বয় হতে পারে, এগুলো তোমার মনোযোগ দিয়ে তোমরা নিজেরা সাজিয়ে প্রশ্ন আকারে বাসায় লিখে ফেলার চেষ্টা করবা, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবো। আমাদের আলোচনা শেষে যে সৃজনশীল প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি তোমাদের বইও ছিল, সেটা 1 নম্বর সৃজনশীলে ওইখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, উদ্দীপকটা পড়ে নিও সবাই। তো বেগম রোকেয়া নারী ও পুরুষকে কৃষির সঙ্গে তুলনা করেছেন, এটা আমাদের আজকের পাঠে এই ছিল যে একটা গাড়ির 2টা চাকার সঙ্গে তুলনা করেছেন, সেটা লিখবা। নারীর প্রধান ভূমিকা বর্ণনা করো সংসার জীবনে, এটাও তোমরা এখানে আমাদের আলোচনা থেকে উল্লেখ করতে পারবা। হাফিজা কোন ধরনের বৈষম্যের শিকার হয়েছেন ব্যাখ্যা করো। এখানে হাফিজা দেখা যাবে তার কর্মক্ষেত্রে মজুরিগত বৈষম্যের, মজুরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন, যেখানে পুরুষকে 400 টাকা দেওয়া হচ্ছিল সেখানে ওনাকে 300 টাকা দেওয়া হয়েছে, যেটা তার অধিকার তাকে বঞ্চিত করা হয়েছে। এই বিষয়টা তোমরা সাজিয়ে লিখবা। আর হাফিজার মতো নারীদের অধিকার আদায় করণীয় বিষয়ে মতামত দাও। তো এই অধিকার আদায় কি কি করণীয় হতে পারে, আমাদের পাঠ 6 আমরা সর্বশেষ পাঠে কিছু করণীয় তুলে ধরেছিলাম, এই করণীয়গুলো তোমরা এখানে এই প্রশ্নের উত্তরে তুলে ধরবা। এরপর তোমরা সৃজনশীল 2 দেখতে পাচ্ছ, প্রবীণ কারা, এটা আমাদের প্রথম লেকচারে ছিল। 60 বছরের ঊর্ধ্ব লোকদের প্রবীণ বলা হয়। অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি প্রবীণদের ক্ষেত্রে কার্যক্রম ব্যাখ্যা করে, এটা আমাদের প্রথম লেকচারে ছিল। এতে সিদ্দিকা খাতুনের সমস্যাটা কোন ধরনের সমস্যা ব্যাখ্যা করো। এখানে সিদ্দিকা খাতুনের মতামতটা আসলে নেওয়া হচ্ছিল না, ওনার অধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছিল, যে কোন একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারী পুরুষ দুইজনেরই সমান ভাবে মতামত নেওয়া উচিত, কিন্তু ওনারটা নেওয়া হচ্ছিল না, সেই বিষয়ে তোমরা সাজিয়ে লিখবা।
আর এখানে জবেদা বেগমের পরামর্শ কি সঠিক নাকি জিজ্ঞেস করা হয়েছে। অবশ্যই জবেদা বেগমের পরামর্শ সঠিক, এবং সেটা সম্পর্কে যে কেন সঠিক, নারী পুরুষের সমান মতামত দেওয়ার অধিকার রয়েছে সেটা উল্লেখ করা পূর্ব তোমরা প্রশ্নটা সাজিয়ে লিখবা। তো আশা করি সবাই আমাদের আলোচনা থেকে এই যে অধ্যায়ের দুইটা ক্লাস লেকচার থেকে এই বিষয়টা, এই অধ্যায়ের যে মূল বিষয়গুলো রয়েছিল ভালোভাবে বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং কমেন্ট বক্সে তোমাদের রোল, নাম, শ্রেণী, শাখা উল্লেখ করে তোমাদের উপস্থিতিটা নিশ্চিত করবা। সকলকে ধন্যবাদ। আজকে আমাদের আলোচনা এতটুকুই। আল্লাহ হাফেজ।